বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট, নবম গ্রেড। হুম বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এটা কিন্তু আমি বিস্তারিত পড়ছিলাম। উচ্চ অবস্থানে থাকতে হস্যই হস্য, হস্যই হস্য। ওই যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উচ্চ অবস্থানে থেকে হস্যই হস্য, উচ্চ সংবিত, উচ্চ- আর নিম্নটা বাস নিম্ন আ। আর উচ্চ মধ্য হচ্ছে এ ও, আর নিম্ন মধ্য উচ্চ মধ্য হচ্ছে এ ও, আর এ ও ই ও ও। এ আর ও এক আলাদা কিন্তু। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটা? দেশি। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ হচ্ছে দেশি, মানে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? সেটা হচ্ছে দুটি, ওই, ওই, ও। যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শাখামিগ। যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দ কোনটি? শাখামিগ। উপযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। উপযুক্ত শব্দ, উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। আছে বিনি আছে না, বি আর কি। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটা? সরোবরে। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক। শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? শির বিসর্গ প্লাস ছেদ, শিরচ্ছেদ। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? বহুব্রীহি সমাস। নীলকর অর্থাৎ বহুব্রীহি সমাসে কি হয়? তৃতীয় পদ প্রধান। নীল চাষ করে যে, অর্থাৎ নীলকর, এটা তো তৎপুরুষ সমাসের কথা বলতেছে। উপপদ তৎপুরুষ। তৎপুরুষ সমাসে হচ্ছে নীল চাষ করে যে, নীলকর উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ। নীল চাষ, নীল চাষ করে যে, নীলকর উপপদ তৎপুরুষ সমাস। প্যাডাগোগি শব্দের পরিভাষা কোনটা? প্যাডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। প্যাডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? ঋজু। বঙ্কিম এর বিপরীত শব্দ হচ্ছে ঋজু। বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু। অন্যদিকে বন্ধুর মসৃণ, মানে বন্ধুর মসৃণ, অসম, সমান। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে মূলা। মূসকের মূলায় কেলা, মূলা। কোন বানানটি শুদ্ধ? মূলা। নদীর সমার্থক শব্দ কোনটা? তটিনী, অর্থাৎ নি আছে, তটিনী।
চর্যাপদের কবিরা ছিলেন কি? সহজগানী বদ্য। চর্যাপদের কবিরা ছিলেন সহজগানী বদ্য। শূন্য পুরাণের রচয়িতা কে? রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের রচয়িতা কে? শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম নামে উল্লেখযোগ্য কোনটা? বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিলা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যে বঙ্গে বঙ্গ জন্মবাণী, সেটা এক কথায় হচ্ছে কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত? এটা নূরনামা। এটা হচ্ছে লেখক হচ্ছে আব্দুল হাকিম, মানে আব্দুল হাকিমের নূরনামা কবিতার অংশ। যে বঙ্গে বঙ্গ, এটা হচ্ছে আব্দুল হাকিমের নূরনামা কবিতার অংশ। আলাউল কোন শতাব্দীর কবি? আলাউল কোন শতাব্দীর কবি? 17তম, সপ্তদশ। আলাউল কোন শতাব্দীর কবি? আলাউল কোন শতাব্দীর কবি? সপ্তদশ, এটা 17তম। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? হেরিটেজ অব দি ইউনিটি, সেটা হচ্ছে বাউল গানকে। মানে কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? বাউল গান। চণ্ডীচরণ মুন্সীকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সীকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সীকে, চণ্ডীচরণ মুন্সীকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের, মানে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত চণ্ডীচরণ মুন্সী। রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা ও রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? কমলাকান্ত। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? সেটা হচ্ছে কমলাকান্ত। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? ভীষ্মদেব খোসন বিষ, এটা কমলাকান্ত। কমলাকান্ত মানে ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? মানে কমলাকান্ত হচ্ছে একটা গ্রন্থ, এর চরিত্র আছে ভীষ্মদেব খোসন বিষ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? রঞ্জন, কিন্তু রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? সেটা হচ্ছে রক্তকরবী। মানে রক্তকরবী তো রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে। এদের একটা চরিত্র হচ্ছে রঞ্জন, রক্তকরবী রঞ্জন, এরকম আর কি। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? তৈল প্রবন্ধটি লিখেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধটি লিখেছেন, তৈল প্রবন্ধটি লিখেছেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। তৈল কিন্তু প্রবন্ধটা লিখেছেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা কে? বিশুদে। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা, এটা হচ্ছে একটা কাব্যের নাম। নাম রেখেছি কমল গান্ধার কাব্যের রচয়িতা কা? বিশুদা। বিশুদা, বিশুদা, বিশুদের রচয়িতা করছে নাম রেখেছি কমল গান্ধার।
ও মন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটা? শামসুর রহমানের রচিত উপন্যাস শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্প তত্ত্ব কোনটা? দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্প তত্ত্ব কোনটা? দ্বৈতাদ্বৈতবাদ। দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্প তত্ত্ব কোনটা? সেলিম আল দীনের নাটকের সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্প তত্ত্ব কোনটা? দ্বৈতাদ্বৈতবাদ। পিতক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? পিতক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। পিতক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। পিতক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন করেছে? কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? ম্যাজিক ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে মানে শহীদুল জহিরের গল্পে, মানে শহীদুল যে গল্প বলেছে সেটার ক্ষেত্রে ম্যাজিক নিয়ে বেশি আলোচনা আছে আর কি নিয়ে বলছে। একুশে মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তিটি রচয়িতাকে? আবুল ফজল। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে মাথা নত না করা। একুশে মানে মাথা নত না করা, এই পঙ্ক্তিটি রচয়িতাকে? আবুল ফজল। একুশে মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তিটি রচয়িতা হচ্ছে আবুল ফজল। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড এজ এ ভার্ব? মানে এখানে কোনটা ভার্ব শব্দটা? আনসার নাই। ক মোবাইল শব্দটি হচ্ছে একজেক্টিভ, নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে একজেক্টিভ অর্থ সচল। সুগার শব্দটি নাউন, সুগার শব্দটি নাউন। চিনি, এখানে সঠিক উত্তর নাই। ক খ খ অপশনে সুগার, গ অপশনে সেন্ট, উভয়ই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, সুগার শব্দটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এখানে না বললাম নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং সেন্ট উভয় ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড এ প্রিপোজিশন, মানে লাইক শব্দটা এখানে কোনটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে? ঠিক আছে। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, মানে লাইক মানে কিন্তু পছন্দ করা, ঠিক না? লাইক শব্দটা মানে কিন্তু পছন্দ করা, কিন্তু এখানে কি লাইক কি আসলে পছন্দ হিসেবে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, তা কিন্তু হয় নাই। সে গাছে উঠে লাইক এ ক্যাট, মানে বিড়ালের মতো করে সে গাছে উঠে বা গাছে উঠলো, সে গাছে উঠলো লাইক এ ক্যাট, মানে বিড়ালের মতো গাছে উঠলো। দেখ এখানে কিন্তু লাইক মানে পছন্দ করে। হি লাইকস টু ইট ফিশ, সে মাছ খেতে পছন্দ করে। হি লাভস লাইক হিজ ফাদার ডাস, ঠিক আছে। তার বাবা, সে হাসে তার বাবার কাজ দেখে, মানে সে হাসতে পছন্দ করে হিজ ফাদার ডাস, যে তার বাবা যেটা করে। লাইক মাইন্ডেড পিপুল, মানে পছন্দশীল মানুষগুলা আর নেসেসিটি টু স্টার্ট দ্য বিজনেস, তারা কি করছে, যাকে লাইক শব্দটা যেখানে লাইক হিসেবে ইউজ হবে সেখানে আর সেটা লাইক হিসেবে ইউজ হয় না, সেটা প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে এখানে।
হি ডাইড ফলোয়িং দ্য ইনসাইডেন্ট, মানে হি ডাইড ফলোয়িং দ্য ইনসাইডেন্ট, দ্য আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইজ এন কি প্রিপোজিশন। সে মারা গেছে দ্য ইনসাইডেন্ট ঘটনার পর তার মৃত্যু হয়, মানে হি ডাইড দ্য ফলোয়িং দ্য ইনসাইডেন্ট, মানে ফলো মানে কি অনুসরণ করা, মানে ঘটনার পর পরে তার মৃত্যু। ফলোয়িং শব্দটা না, হি ডাইড ফলোয়িং দ্য ইনসাইডেন্ট, সে মৃত্যু ঘটনার পর তার মৃত্যু হয়। ফলোয়িং শব্দটি এখানে নাউন ফ্রেজ দ্য ইনসাইডেন্টের পূর্বে বসে প্রিপোজিশন আফটার অর্থে কাজ করেছে। আফটার মানে পর, মানে হি ডাইড ফলোয়িং দ্য ইনসাইডেন্ট মানে ঘটনার পর তার মৃত্যু হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট করে তার মৃত্যু হয়েছে, এই টাইপের আর কি। রাইটিং এ ডায়েরি is a very good practice to develop the writing skill. এটা নাউন ফ্রেজ। কিভাবে? এটা কিন্তু একটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সাবজেক্ট সবসময় নাউন আর প্রোনাউনই হয়। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। ঠিক আছে? রাইটিং এ ডায়েরি মানে লেখার খাতা বা লেখার বই। এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং মানে লেখার স্কিলের দক্ষতা উন্নত করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। একাধিক শব্দ নিয়ে গঠিত শব্দগুচ্ছ যদি নাউনের মতো কাজ করে তবে তাকে নাউন ফ্রেজ বলে। ঠিক আছে? নাউনের মতো যদি কাজ করে। নাউন ফ্রেজ সাধারণত নাউনের এর অবস্থানে বসে। নাউন ফ্রেজ নাউনের অবস্থানে বলবো। ঠিক আছে? এর মানে নাউন আর প্রোনাউন যেখানে বসে ওখানে এসে বসে। প্রদত্ত সেন্টেন্সে রাইটিং এর ডায়েরি হচ্ছে সাবজেক্টের অবস্থানে বসে সাবজেক্টের মতো কাজ করতেছে। ঠিক আছে? আর কিছু নাউন ফ্রেজ উদাহরণ হচ্ছে রিডিং নিউজ পেপার, পড়ার পত্রিকা, গুড হ্যাবিট ইজ এ গুড হ্যাবিট। আই নো আমি জানি দ্য নেম অফ দিস গার্ল, এই বালিকার নামটা জানি, মানে দ্য নেম ইজ দিস গার্ল, এটা টোটাল নাম। আমি এই বালিকার নামটা জানতাম। দ্য নাউন ফ্রেজ। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, মানে সে মাটিতে শুয়ে কাতরাচ্ছে, অর্থাৎ ইনজুরিড মানে সে আহত, সে আঘাতপ্রাপ্ত। হি লেড অন গ্রাউন্ড গ্রোনিং, সে আহত হয়ে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। গ্রোনিং মানে কাতরানো। ঠিক আছে? শূন্যস্থানে ক ইনজুরিড বসলে বাক্যটি গ্রামাটিক্যালি সঠিক হয়। কিভাবে সঠিক হলো? প্রবৃত্তিতে অপশন বসালে গ্রামাটিক্যালি বাক্যটি ভুল হয়, তাই ইনজুরিড। কিভাবে বাক্যটি আমার সঠিক হলো আমি তো এটাই বুঝলাম না। এটা তো ব্যাখ্যাই করে নাই। ইনজুরুড, ইনজুরেড পাস্ট টেন্স দিছে, দিয়ে এখানে সে কাতরাচ্ছে। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ মানে কি মোটের উপর বা অধিকাংশ সময়, ম্যাক্সিমাম সময়, এরকম টাইপের। অন দ্য অল মোট কথা, সামগ্রিকভাবে অপশনগুলো খ অন দ্য অল সাথে মিলে যায় মানে মোটের উপর। চুজ দ্য বেস্ট অল্টারনেট ফর দ্য আন্ডারলাইন। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন মানে হচ্ছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, মানে আমাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি থেকে সে আবার ব্যাক করেছিল। এইটা বাংলা অর্থটা এরকম। হি ওয়েন্ট, হি ওয়েন্ট সে গিয়েছিল। উইথড্র, উইথড্র মানে গো ব্যাক মানে কি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া। ও আচ্ছা, গো ব্যাক অর্থ হচ্ছে গো ব্যাক প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া। হি ওয়েন্ট ব্যাক অর্থাৎ গো ব্যাক অন ফ্রেশ অর্থ হচ্ছে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া,
প্রতিশ্রুতি ভঙ্গ করা, কথা দিয়ে কথা না রাখা। অর্থাৎ হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। ভোট দিয়ে আমাকে ভোট দেওয়ার কথা প্রতিশ্রুতিবদ্ধ হলেও সে আমাকে ভোট দেয় নাই। উইথড্র, উইথড্র মানে কি? উইথড্র মানে ফিরিয়ে নেওয়া বা প্রত্যাহার করা, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করা। উইথড্র মানে ফিরিয়ে নেওয়া, ফিরে আসা, ফিরিয়ে নিছে মানে সে আসে নাই, এরকম উইথড্র, উইথড্র। ঠিক আছে? হি ওয়েন্ট ব্যাক, সে ফিরে নিয়েছে, অন হিজ প্রমিস, তার প্রতিশ্রুতি, অফ ভোটিং ফর মি, আমাকে যে ভোট দেওয়ার প্রতিশ্রুতি, আমাকে ভোট দেওয়ার কথার প্রতিশ্রুতি সে ফিরিয়ে নিয়েছে, উইথড্র। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স, লেট দ্য ক্যাট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স, এটার অর্থটা কি? অর্থাৎ গোপন তথ্য ফাঁস করে দেওয়া। এই যে লেট দ্য ব্যাগ হচ্ছে গোপন কথা ফাঁস করা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে গোপন কথা ফাঁস করে দেওয়া। সেটা হচ্ছে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, মানে কি অসতর্কভাবে গোপন তথ্য ফাঁস করা বা প্রকাশ করা। হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন ডেট, মানে লোকটা, হি ইজ এ ম্যান, সেই লোকটা টু ডিপেন্ডেন্ট অন, টু ডিপেন্ডেন্ট অন লোকটা, সে সে হয় লোকটার উপরে নির্ভরশীল। ঠিক আছে? এরকম অর্থ হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হচ্ছে টু ডিপেন্ডেন্ট অন, এটা কিন্তু আচ্ছা, বাক্যের নাউনের পূর্বে বসে যে ফ্রেজ সাধারণত তাকে এডজেক্টিভ কাজ করে, অর্থাৎ এডজেক্টিভ ফ্রেজ। টু ডিপেন্ড অন ফ্রেজ নাউন দা মেন কে মডিফাই করেছে। দা মেন বলতে এই মেন লোকটাকে মডিফাই করছে, মানে সে লোকটার উপরে নির্ভরশীল, অর্থাৎ লোকটা ডিপেন্ডেন্ট অন। আচ্ছা, এটার অর্থটা কেমন হবো আমি জিনিসটাকে যাচাই করি। হি ইজ এ ম্যান টু ডিপেন্ডেন্ট অন, মানে সে নির্ভরশীল হচ্ছে মানুষ, মানে ম্যানকে মডিফাই করছে, ম্যান কিন্তু নাউন, ঠিক না? মানুষ এটা হচ্ছে নাউন, তাহলে যদি নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে সেটা কি? অ্যাডজেক্টিভ। আর যদি ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? সে নির্ভরশীল মানুষ, সে সে হয় একজন নির্ভরশীল ব্যক্তি, মানে মানে একটি নির্ভরশীল ব্যক্তি, সে শুধু টু ডিপেন্ড অন, সে নির্ভরশীল ব্যক্তি, একটা আত্মনির্ভরশীল, মানে শুধু নির্ভরশীল মানে কি অন্যের উপর ডিপেন্ড করে, ঠিক না? এরকম। হিজ ড্রিম, হিজ ড্রিম তার স্বপ্ন, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি ক্যাম ট্রু। তার স্বপ্ন হলো দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি ক্যাম ট্রু, যে মানে তার স্বপ্ন হলো বিসিএস ক্যাডার হওয়ার, অবশ্যই সেটা পূরণ হয়েছে। এখন এই ক্লজটা কি? এই ক্লজটা আসলে কি? যে সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে তাকে বলে নাউন ক্লজ। প্রদত্ত সেন্টেন্সে নাউন ড্রিম এর, এটা কি লিখছে, অ্যাপোজিশন না প্রিপোজিশন হিসেবে নাউন ক্লজটি ব্যবহৃত হয়েছে। হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, নাউন কোন হয় না, এই ফ্রেজটা হচ্ছে নাউন। হিজ ড্রিম তার স্বপ্ন হচ্ছে দ্যাট উইল বি বিসিএস ক্যাডার, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। আচ্ছা দেখতো, এই যে হি উইল বি এ বিসিএস ক্যাডার, হি শব্দটি তো হচ্ছে একটা প্রোনাউন, সেখানে এটা অ্যাডজেক্টিভ হবো কিভাবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে হয়? কোঅর্ডিনেট ক্লজ কিভাবে হয়? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাট্রিবিউট ক্লজ তো কথা নাই, এটা নাউন ক্লজ বোঝানোর জন্য। হি তো একটা প্রোনাউন,
তার স্বপ্ন সে বিসিএস ক্যাডার হবে, হিজ ড্রিম, তার স্বপ্ন। হিজ ড্রিমটা তো আগে দিচ্ছে, দ্যাট এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখেন, কিন্তু এখানে এইদিকে থাকার কথা, এটা এইদিকে থাকার কথা। এটা এই পাশে থেকে এই পাশে দিলে ফাইনালি হি কেম টু, বুঝছিস? হি উইল বি এ বিসিএস ক্যাডার, হিজ ড্রিম অ্যান্ড ফাইনালি কেম ট্রু, সে স্বপ্ন ধারণ করছে। ঠিক আছে, নাউন ক্লোজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সিম্পল সেন্টেন্স? আই সো অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। সিম্পল সেন্টেন্স কোনটা? এটা তো কম্পাউন্ড সেন্টেন্স। অল দ্যাটস, এটাও কম্পাউন্ড ইউশন সেন্টেন্স। হ্যাঁ, দ্যাট যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। আর গো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে ক কোন সেন্টেন্স দেখি? ক, ক, ও, ক আর খ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অল দ্যাট, ও যে দ্যাট আছে, দ্যাট দ্যাট থাকার কারণে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর থাকার কারণে কম্পাউন্ড সেন্টেন্স। আই সো অ্যান্ড অল মেন ওয়াকিং পাস্ট মি। আমি একটা বৃদ্ধ লোককে দেখলাম ওয়াকিং পাস্ট মি, মানে আমার পাশ দিয়ে হারিয়ে গেছে। এখানে পাস্ট কিন্তু প্রিপোজিশনে বেশি ইউজ হয়েছে। ঠিক আছে, কথা বুঝলি? হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স? এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু। সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। সাবজেক্ট মানে রিলেটিভ প্রোনাউন হো উইজ দ্যাট বসে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, পাস্ট পার্টিসিপল পরে বসে, পরে নিয়ম অনুযায়ী বসে। মানে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটার কমপ্লেক্স কি? প্রথমে এ ম্যান, এ ম্যান, তারপর হো উইজ দ্যাট বসে, যেহেতু লুক তাহলে হো বসবে, এটি স্বাভাবিক। তারপরে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন ইচ। তারপরে হচ্ছে করাপ্ট, তারপরে হচ্ছে ক্যান নট, করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এটা নিয়মগুলো আর আমরা বই থেকে পড়ি না। Find out the correct positive form of the sentence. Who else is the better player than Jaman in the team? মানে বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম, মানে এই টিমের ভিতরে জামানের চেয়ে কে ভালো আছে, এমন কেউ কি ভালো আছে, এরকম টাইপের একটা কারেক্ট পজিটিভ সেন্টেন্স। কথা বুঝছ নাই? আচ্ছা, হ ধারা কোনো কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সকে পজিটিভতে রূপান্তর করার ক্ষেত্রে, মানে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম। ঠিক আছে, এটা কম্পারেটিভ কিভাবে, যে বেটার আছে, এটা বেটারটাই হচ্ছে কম্পারেটিভ। কথা বলতি, বেটার থাকার কারণে কম্পারেটিভ। এই বেটার থাকার কারণে কম্পারেটিভ। তাহলে হো ধারা কম্পারেটিভ ডিগ্রিকে সেন্টেন্সকে পজিটিভ রূপান্তরের ক্ষেত্রে ইজ দেয়ার এনি আদার বসে। প্রথম কি বসবে? ইজ দেয়ার এনি আদার। এই জন্য ইজ দেয়ার এনি আদার, মানে কম্পারেটিভ হ যুক্ত যদি থাকে কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরের ক্ষেত্রে হ যুক্ত সেন্টেন্সকে প্রথমে কি করতে হবে? ইজ দেয়ার এনি আদার বসাইতে হবে। ইজ দেয়ার এনি আদার, ইজ দেয়ার এনি আদার বসানি পরে সিঙ্গুলার নাউন, ইজ দেয়ার এনি আদার বসাবো সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন কোনটা? ইন দিস টিম, ইন দা টিম। ইন দা টিম বলতে কি, ইন দিস টিম আর কি, বা ইন দা টিম যেটি থাক, ইন দিস টিম। তারপরে বসবে হো, তারপরে বসবে হো, হো তারপর ইজ প্লাস এস প্লাস এক্সেপ্টিক এস সাবজেক্ট। হো ইজ এস গুড, মানে বেটারটা গুড হয়ে গেলে এস জামান। বুঝলি? মানে কম্পারেটিভ যুক্ত
হো যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইজ দেয়ার এনি আদার প্রথমে বসে। ইজ দেয়ার এনি আদার প্রথমে বলবো, ইজ দেয়ার এনি আদার, তারপরে হচ্ছে ইজ দেয়ার এনি আদার, তার সিঙ্গুলার, এই যে ই সিঙ্গুলার নাউন কোনটা? প্লেয়ার, প্লেয়ার ইন দ্য টিম, হো বলবে, ইস বলবে, এস এস বলবে, এক কথা এস এস বলবে, জামান, শেষ। দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড বাই দ্য এনিমি প্ল্যান, মানে এই সাবমেরিনটা ডুবে গেছে অ্যাভয়েড বাই দ্য এনিমি প্ল্যান, মানে শত্রু প্ল্যান দ্বারা সাবমেরিনটা ডুবে গেছে। এখন অ্যাভয়েড বিং সিন যতটা, তাহলে কিভাবে দাঁড়ালো? অ্যাভয়েড বিং সিন বলবে। আচ্ছা, প্রভৃতি শব্দের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন স্টপ, স্টপ রাইটিং। ঘটনার প্যাসিভ ভয়েসে হওয়ার কারণে অ্যাভয়েডের পরে বিং সিন বসে। এখানে অ্যাভয়েড বিং সিন মানে অ্যাভয়েড সিন, মানে অ্যাভয়েড যদি থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি। এখন যেহেতু অ্যাভয়েডের পরে যেমন অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, ফিনিশড, বিস্ট, স্টপ, এগুলো শব্দের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে যুক্ত হয় কিন্তু বাক্য প্যাসিভ ভয়েস হওয়ার কারণে অ্যাভয়েডের পরে বিং বসে, মানে এটা আবার প্যাসিভ ভয়েস, ওই যে বাই দা এনিমি প্ল্যান, এই জন্য বিং বসে। বিং বসলে ভার্বের আবার পাস্ট পার্টিসিপল দিতে হবে, ঠিক আছে? বিং সিন অর্থাৎ অ্যাভয়েড বিং সিন, তাহলে অর্থটা কেমন বুঝলো না? এখানে অর্থটা এরকম যে বিং সিন, অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্ল্যান, মানে শত্রু বিমান দেখা মাত্রই অ্যাভয়েড মানে ত্যাগ করতে গেছিল, মানে ওটা সাত সাত থেকে এড়াইতে গেছিল, মানে ওখান থেকে পালাইতে চাইছিল। কিন্তু শত্রু বিমান এড়াতে গিয়েই বা দেখা মাত্রই, শত্রু বিমান দেখা মাত্রই এড়াতে গিয়েই সাবমেরিনটা ডিপড, মানে দেখা মাত্রই মানে এড়াতে গিয়ে যায় সাবমেরিনটা ডুবে গেছে, এটা একটা অর্থ আর কি। ইন ফেয়ার অফ হি এসকেপ এলসেয়ার, গ্রেপ্তারে হয়ে, গ্রেপ্তারের ভয়ে অন্যতর পালিয়ে যায়, মানে এলসেয়ার মানে অন্যতর। আর এখানে কি বিং অ্যারেস্টেড, ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপ এলসেয়ার, ঠিক আছে? প্রদত্ত সেন্টেন্সে বিং অ্যারেস্টেড নাউন হিসেবে কাজ করায় এটি জিরান ফ্রেজ, সাধারণত জিরান ফ্রেজ বিভূতিশন অব্দি হিসেবে কাজ করে। ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপ এলসেয়ার, ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপ এলসেয়ার, মানে গ্রেপ্তারের ভয়ে ভয়ে অন্যত্র পালিয়ে যায়। আই ডিডন্ট হলো হো পাস্ট বাই মি, ইট মাইট বি সজীব। সাধারণত মাইট বি দ্বারা সম্ভবতা বোঝায়। যেহেতু বাক্যে বলা হয়েছে আই ডিডন্ট ফলো হো পাস্ট বাই মি, অর্থাৎ আমি কখনো অনুসরণ করি না যে আমার পাশ দিয়ে কে গেল, কে আমাকে পাশ কাটিয়ে গেল, তা প্রতিমগুলো আমি খেয়াল করিনি, তো ইট মাইট বি সজীব, তবে এটা সজীব হতে পারে। আই ডিডন্ট ফলো হো পাস্ট বাই মি, আমি খেয়াল করিনি কে আমার পাশ দিয়ে গেল, তবে ইট মাইট বি সজীব, তবে এটা সজীব হওয়ার সম্ভাবনা খুব বেশি, এরকম টাইপের অর্থ। সামিন ইজ মাই কলিগ, বুঝলাম, সামিন ইজ মাই কলিগ, আই হ্যাড নোন হিম ফর 10 years। আমি শামীমকে, শামীম হচ্ছে আমার কলিগ, শামীম হচ্ছে আমার কলিগ, বাট আই হ্যাভ নোন হিম ফর 10 years। আই হ্যাভ বিন নোন হিম হওয়ার তো সম্ভাবনা ছিল না, আই হ্যাভ বিন নোন হিম ফর 10 years, হ্যাভ নোন কিভাবে এলো?
অতীতে সংঘটিত হয়ে কোনো কাজের ফল ফল এখনো বিদ্যমান বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর মানে সে আমার কলিগ, শামিন হচ্ছে আমার কলিগ, বাট তাকে আমি 10 বছর ধরে চিনি, অর্থাৎ ফলাফল এখনো আছে। অতীতের ঘটনা 10 ইয়ার্স, কিন্তু ফলাফল এখনো আছে, সেটা হচ্ছে হ্যাভ নোন বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সময় থাকলে কাজ হবে না, সময় যদি বর্তমান কোনো কিছু বোঝায় সেটা প্রেজেন্ট, মানে বর্তমান কোনো কিছু চলিত আছে সেটা হ্যাভ বিন নোন হইতো। মানে অতীতকে বোঝায় সেটা কাজটা এখনো চলমান আছে, সেই ক্ষেত্রে আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। দ্য স্নো সুইল দ্য ভ্যালি। স্নো সুইল অর্থ কি? মানে সাদা, স্নো সুইল হচ্ছে তুষারপাতের সময় তুষার চক্রাকারে উপত্যকার দিকে পতিত হয়। দ্য স্নো সুইল ডাউন দ্য ভ্যালি, মানে এটা হচ্ছে তুষার চক্রাকার, মানে স্নো মানে তুষার আর সুইল মানে চক্রাকার। মানে ওই যে যখন বরফটা পরে দেখবি কি, ওই যে উপরে থেকে যখন ঢেলি আসে তখন অনেকটা ঘুরতে 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 কিন্তু নিচের দিকে নেমে আসে। বলছে ডাউন দ্য ভ্যালি, মানে ঘুরতে ঘুরতে দেখবি যখন পরে তখন কি এটা কি ঘুরে ঘুরে নিচে ঘোরায় ঘোরায় আসে না, এই জন্য বলছি দ্য সুনো সুইল ডাউন দ্য ভ্যালি, মানে তুষারটা চক্রাকারে নিচের দিকে নেমে আসছে। দেয়ার ইজ এ কফি শপ, মানে এই কফি শপটা অ্যাক্রস দ্য স্টেট, মানে কফি শপটা রাস্তার বিপরীত পাশে। মানে অ্যাক্রস দ্বারা সাধারণত আদার সাইড, অর্থাৎ বিপরীত পাশের অবস্থানকে বোঝানো হয়। দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে দেয়ার ইজ এ কফি শপ, মানে কফি শপটা হচ্ছে রাস্তার অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার বিপরীত পাশে। অ্যাক্রস দ্বারা সাধারণত দ্য আদার সাইড, অর্থাৎ বিপরীত পাশের অবস্থানকে বোঝানো হয়। ঠিক আছে? রাস্তার অপর পাশে কফি শপের অবস্থান বোঝাতে এখানে অ্যাক্রস ব্যবহৃত হয়েছে। দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার বিপরীত পাশে কফি শপের অবস্থান বোঝাতে অ্যাক্রস ব্যবহৃত হয়েছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো, বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। সে আমাকে বলল যে হি উইল গো, সে যাবে, বাট কিন্তু আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। হি উইল গো, সে যাবে, বাট কিন্তু আমি ঢাকাতে অবস্থান করব। নিউমেশন নিয়ম অনুসারে রিপিটিং ভার্বের প্রেজেন্ট টেন্স থাকলে রিপিটেড স্পিচ টেন্স পরিবর্তন হয় না। নিয়ম অনুসারে খ উত্তর সঠিক, কেননা এখানে রিপিটিং ভার্বের হ্যাজ সেইড এবং রিপিটেড হি উইল গো, বাট আই উইল স্টে হেয়ার ইন ঢাকা। এখানে রিপিটিং ভার্বের প্রেজেন্ট টেন্স রিপিটিং পরিবর্তন হয়নি। আচ্ছা, রিপিটিং ভার্বের প্রেজেন্ট টেন্স এবং রিপিটিং স্পেসের পরিবর্তন হয়নি। অর্থাৎ হি হ্যাজ টেল, হি হ্যাজ টোল্ড মি, মানে হি হ্যাজ টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এটা 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 যখন থাকে, হ্যাজ যখন থাকে, উপরে যদি হ্যাজ থাকে এটা নিচে হ্যাজ থাকে, কোনো পরিবর্তন হয় না। দ্যাট হি উইল গো, বাট আই উইল নট। দেখ, এখানে রিপিটিং ভার্বের প্রেজেন্ট টেন্স, তাই রিপিটিং স্পেসের পরিবর্তন হয়নি। অন্য অপশনগুলোতে রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পেস সামঞ্জস্য না থাকায় সেখানে ভুল। এটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এটা কি এরকম কিছু হয় যে ফিউচার হয়, ফিউচার হচ্ছে স্টে আর হ্যাড ইন দি, এরকম নাই। আচ্ছা, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ অল লাইট। যখন সকল লাইট অফ করা হইলো তখন কিন্তু রুমটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল গা, মানে অফ করা লাইট গুলো অফ করার সাথে সাথে দ্য রুম ওয়াজ ডার্কেন, অর্থাৎ রুমটা অন্ধকার হয়ে গেল, ডার্কেন, অর্থাৎ ডার্কেন বাই এইভাবে মুছতে রাখলেও।
ডার্কেন্ড বাই। ইনি কি বলছে? কোন নম্বরটা সঠিক? হ্যাড ইউ হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ এড দ্য ইনফরমেশন। কি কঠিন হয়েছে রে, মন বিশেষ অনেক কঠিন প্রশ্ন হয়েছে। হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর ক। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ম অনুসারে প্রথম অংশে হ্যাড থাকলে তার পরের অংশে যায় হ্যাড সাবজেক্ট পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হলে পরের অংশে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। উড কুড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে পারে, এখন বুঝতে পারছি। প্রথম অংশে যদি হেড থাকে, ওই যে মনে মনে আছে না, হেড আই এরকম দিয়ে, হেড যদি থাকে তার পরবর্তী সেন্টেন্সটা উড কুড মাইট হ্যাভ। এখানে যেহেতু কুড আছে, উড কুড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। উড উড কুড হ্যাভ, এই যে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, হেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে বেরিয়েছে। ইউ ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন। ঠিক আছে। দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড। অর্থাৎ দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড, মানে রাস্তার দুই পাশেই গাছ আছে। গাছ থাকে, গাছ আছে বা গাছ হয়, রাস্তার দুই ধারে গাছ হয়। খ উত্তর সঠিক। খ হইছে। খ না, ওটা এখানে কোথায়? খ সঠিক উত্তর। সাধারণত দুটি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি, স্থান প্রভৃতি বোঝাতে বোথ এর পর ডিটারমিনার বসে। বোথ এর পর ডিটারমিনার বসে, ডিটারমিনার। এই নিয়মে অপশন খ সঠিক উত্তর। দেয়ার আর ট্রিজ অন বোথ দ্য সাইড অফ দ্য রোড, মানে রাস্তার দুই ধারে গাছ আছে। দ্য অ্যানাটমি অফ দ্য বয়েস্টেরিয়াস, মানে বয়েস্টেরিয়াস হইচই বা প্রচন্ড কোলাহল, বা নইজি অর্থ হচ্ছে কোলাহল। দ্য অ্যানাটমি অফ বয়েস বয়েস্টেরাস, বয়েস্টেরাস অর্থ কি? অত্যন্ত কোলাহল, প্রচন্ড কোলাহল, হইচইপূর্ণ, সেটা হচ্ছে নইসি। প্লাগগেরিজম, প্লাগ প্লাগগেরিজম, প্লাগগেরিজম। তাহলে প্লাগেরিজম হলো হচ্ছে কুম্ভীলক বৃত্তি, অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেওয়াকে বলে প্লাগেরিজম। মানে যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালায় দেয়, সেটার নাম হচ্ছে প্লাগেরিজম। সেটা হচ্ছে কি? টু অ্যাক্ট অফ দ্য ইউজিং সামওয়ান এলস আইডিয়া হিজ অন, মানে অন্যের আইডিয়া বা ধারণাকে নিজের নামে চালানো হতে বলে প্লাগেরিজম। এ টেল টু অফ টু সিটিজ, লন্ডন আর প্যারিস। পাহাড়পুরের সোমপুর বিহার, সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলে স্থাপত্য কীর্তির নিদর্শন? মানে পাহাড়পুরে যে সোমপুর বিহার বাংলা কোন শাসন আমলে স্থাপত্য কীর্তির নিদর্শন? সেটা হচ্ছে পাল। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? সেটা হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? সেটা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সেটা হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেল, বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলার
প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান, হরিকেল বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়তো, এটি হলো মেন প্রশ্ন। সেটা হচ্ছে সিলেট ও চট্টগ্রামকেই হরিকেল বলা হতো। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। আচ্ছা, এটা সাংগ্রাই যে হচ্ছে ওই যে বৈশুক আছে বললাম না, বৈশুক, বৈশুক, বৈশুক বললাম না, বৈশুক। বইতে হচ্ছে বৈশুক, না বৈশাখী, বৈশাখী বললাম না, সাথে সাংগ্রাই, আর বিতে বিজু, আর ওই বইতে বৈশুক, তাহলে বৈশাখী, সাংগ্রাই, তার ত্রিপুরা মারমা। ওই যে বইতে বললাম না, ত্রিপুরা মারমা, তাহলে শাহ সেকেন্ডে আর মারমা হচ্ছে সেকেন্ডে, সাংগ্রাই উৎসব। বিশ্বকাপ ক্রিকেট 2023 এ বাংলাদেশে কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সেটা হচ্ছে 25। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা, সেটা হচ্ছে 25 নং অনুচ্ছেদ। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তা রয়েছে? যে খাসি 11 মাতৃপ্রধান। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? সেটা হচ্ছে নির্বাহী বিভাগ। বাংলাদেশের কোন নদী ডাবজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বাংলাদেশের কোন নদী ডাবজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বাংলাদেশের কোন নদী ডাবজাতীয় মাছের রেণুর প্রধান উৎস? মানে ডাবজাতীয় মাছের ওই যে ছোট রেণুগুলো সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে হালদা নদী। বদ্বীপ পরিকল্পনায় 21 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টা। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? কৃষ্ণ গহ্বর নিয়ে, মানে কৃষ্ণ গহ্বর নিয়ে বাঙালি বিজ্ঞানী কারা গবেষণা করছে? সেটা হচ্ছে জামাল নজরুল ইসলাম। কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করছে হচ্ছে জামাল নজরুল ইসলাম। কোন ক্ষেত্রে অবদানের জন্য এই মাল নেওয়ার প্রশ্ন আইব না এটা। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2021 থেকে 2041, ঠিক আছে, 2021 থেকে 2031 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত। মানে বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করে? সেটা যুক্তরাষ্ট্র। ওই যুক্তরাষ্ট্রে তো হচ্ছে কাপড় বিক্রি করে আয় করে। বাংলাদেশের নবীনতম নদী কোনটা? যমুনা। বাংলাদেশের নবীনতম মানে সাগর, মানে এই নতুন আইছে আর কি, সবগুলো নতুন, মানে নতুন শেষে আইছে আর কি, যমুনা। দা ফরেস্ট শেডিং অব বাংলাদেশ গবেষণা, দা ফরেস্ট ফরেস্ট ড্রয়িং অব বাংলাদেশ, ফরেস্ট ড্রয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুনুর রশিদ। দা ফরেস্ট শেডিং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে?
হারুনুর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা হচ্ছে 95। মানে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? মানে 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ইচ্ছা করলে নিজের মর্জি মতো বিচারপতি নিয়োগ দিতে পারেন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে? 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করে? 223টি আসন। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ? মানে বাংলাদেশের সব লোক সবচেয়ে কোন দেশে বেশি যায়? সেটা হচ্ছে সৌদি আরব। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? সেটা হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? সেটা হচ্ছে জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? মানে প্রথম যে টেস্ট খেলছিল সেটা কার দেশের সাথে খেলছিল এবং জয় লাভ করছিল? সেটা হচ্ছে জিম্বাবুয়ে। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটা বিশ্ব শরণার্থী দিবস হিসেবে কোন দিনটা পালিত হয়? 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভিয়েনা। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা মানে ইউএনওডিসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভিয়েনা। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 2011 সালে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? মানে বাংলাদেশ ভারত আর স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 2011 সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে সিরিয়া। জি 7 এর দেশের সংখ্যা কয়টা? 134টা। জি 77 দেখেন বলে। জি 77 দেশ কয়টা? জি 77 এর দেশ হচ্ছে বর্তমান সদস্য দেশ হচ্ছে 134টা। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে কে? চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার এর প্রস্তাবক হচ্ছে কোন দেশ? চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে কোন দেশ? মানে বৈশ্বিক উন্নয়ন সারা বিশ্বে মানে উন্নয়ন খাতের কোন উদ্যোক্তা বলা হয় কোন দেশকে? সেটা হচ্ছে চীনকে। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? সেটা হচ্ছে 1972 সালে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোনটা? ওই সৌদি আরবে। মানে নারী সৌদি আরবে বেশি যাচ্ছে নারীও। COP20 সম্মেলনটি কি সম্পর্কিত?
কপ বলতেই হচ্ছে জলবায়ু নিয়ে পরিবর্তন নিয়ে আলোচনা হবে। বার বিধি কি, মানে দ্য 12 টেবিলস মূলত কি? রোমান আইনের ভিত্তি। বার বিধি, দ্য 12 টেবিলস কি? রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? মানে ওই যে সিয়াচেন হিমবাহ, একটা বরফের যে জায়গা, যেখানে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলে। ভারত আর পাকিস্তান। সিয়াচেন, সিয়াচেন হিমবাহ, এটা ভারত আর পাকিস্তানে অবস্থিত। ভারতেও এই যে ইয়ে আছে না, বরফের একটা জায়গা আর কি, সিয়াচেন হিমবাহ। পুরো এলাকাটাই হচ্ছে বরফ, সেটাই সিয়াচেন হিমবাহ নামে পরিচিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা? মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে কার্টাগেনা প্রটোকল, মানে জৈব নিরাপত্তা বিষয়ক, অর্থাৎ বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কি? কার্টাগেনা প্রটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? সেটা হচ্ছে 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5। আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকায় বিশেষ বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? মানে আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকা সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করে? উদারবাদ। আন্তর্জাতিক সম্পর্কে আলোচিত উদারতাবাদ তথ্যটি সাম্য ও মুক্তির উপর নির্ভর করে সৃষ্ট বৈশ্বিক রাজনীতির ধারণা প্রদান করে। হিলি স্থলবন্দর বাংলাদেশের কোথায় অবস্থিত? হিলি স্থলবন্দরটি হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর, অর্থাৎ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবস্থিত। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? মানে কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? সেটা হচ্ছে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। কোন দুটি কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? সেটা হচ্ছে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান। কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর, মানে মাউন্ট এভারেস্ট আছে, মানে দুইটা প্লেটই আছে মাউন্ট এভারেস্ট। ওই যে মাউন্ট এভারেস্ট কিভাবে গঠিত হয়েছে, যখন দুইটা প্লেট আসে একে অপরকে ধাক্কা লেগেই একটা প্লেট উঁচু হয়ে যায় আর একটা প্লেট তার নিচে ঢুকে যায়, সেখান থেকে কিন্তু পাহাড় পর্বতের সৃষ্টি হয়। তা মাউন্ট এভারেস্ট যে গঠিত হয়েছে, এখানে দুইটা প্লেট আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট আর এটা হচ্ছে ইউরেশিয়ান। তাহলে ইউরেশিয়ান বলতে কি বোঝাইতেছে? ইউরোপের ই নাকি? হুম। উচ্চতা বৃদ্ধির সাথে প্রোপমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল 6.5 ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে প্রোপমণ্ডলের বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল উচ্চতা বৃদ্ধির সাথে প্রোপমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল 6.5 ডিগ্রি সেলসিয়াস বা কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে প্রোপমণ্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল 6.5 ডিগ্রি সেলসিয়াস কিলোমিটার। ঠিক আছে।
দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন বিষয়ক COP21 এর মূল ফোকাস কি ছিল? জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করণ। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি। জাপানি শব্দ সুনামির অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। জাপানি শব্দ সুনামি এর অর্থ কি? সুনামি শব্দের অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ। বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটা? মানে ভূমিকম্প। ভূমিকম্পের কারণে সাধারণত বার্ষিক তাপমাত্রা পৃথিবীতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে না। বৈশ্বিক তাপমাত্রা মধ্যে সারা বিশ্বের তাপমাত্রাটা বৃদ্ধি পায় না। ভূমিকম্পের সাথে কোনো সম্পর্ক নেই। এটি বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটা? মানে বন্যা নিয়ন্ত্রণ করে নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করে। এটি কিন্তু আমার কাছে যতটুকু মনে হচ্ছে এটা তো অবশ্যই বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হওয়ার কথা। কারণ যখন তুই নদী খনন করবি সেখানে তো পানিতে নিচে চলে যায়, সেক্ষেত্রে বন্যা তো অবশ্যই কিছুটা কম হয়, কিন্তু এটা যে কিভাবে উত্তর হলো আমি জানি না। এখানে পুরি দেখছি আসলে, এখানে যে তিনটে আছে তিনটেই এখানে আছে। নিচের নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপদ? খরা, মানে খরা হলে তো কৃষকের অবস্থা খারাপ। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? ঠিক আছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রিক অক্সাইড। জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান কোনটা? জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান 14, ওই যে 0 থেকে 14, অর্থাৎ 0 থেকে 14 না, এর ভিতরে হচ্ছে নিরপেক্ষ মান হচ্ছে 7। 7 কম হলে হচ্ছে, মানে 7 যদি কম থাকে তাহলে হচ্ছে এটা অ্যাসিড, আর 7 যদি বেশি থাকে ওটা হচ্ছে ক্ষার। মানে 7 কম বলতে যত কম থাকবে সেটা অ্যাসিডের মাত্রা তত বেশি, আর কারণ যে 7 উপরে অর্থাৎ এটা যেটা থাকবো এটা ক্ষার, আর 7 উপরে মান যত বেশি থাকবো সেটা হচ্ছে বেশি ক্ষার। যেটার মান বেশি ওটা ক্ষার, আর এটার মান যত কম সেটা হচ্ছে অ্যাসিড। 0 সবচেয়ে শক্তিশালী ক্ষারের মান হচ্ছে পিএইচ, সুতরাং জলীয় দ্রবণে পিএইচ এর সর্বোচ্চ মান হচ্ছে 33। জলীয় পিএইচ অর্থাৎ এখানে বলতেছে সর্বোচ্চ মান না, তাহলে 14 বললাম না। অর্থাৎ ক্ষারের সর্বোচ্চ মান 14, কিন্তু এসিডের সর্বোচ্চ মান কিন্তু 0, এটা বুঝিস। আর 7 হচ্ছে নিরপেক্ষ। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্কৃত থাকে না? রাইবোজোম। রাইবোসোম। কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্কৃত থাকে না? কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবিষ্কৃত থাকে না? সেটা হচ্ছে রাইবোজোম। প্রাকৃতিক ইউরেনিয়াম শতকরা কত ভাগ 238 আইসোটোপ পার্সেন্ট থাকে? 99.3%। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ 238 আইসোটোপ থাকে? 99.3%। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? না, জীববিজ্ঞানে কোন তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় বেশি? বায়ো ইনফরমেটিক্স। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? মাইটের মাধ্যমে। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? মাইটের মাধ্যমে। গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায়? মাইটের মাধ্যমে। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? সেটা হচ্ছে বাই লিমোফিটি, মানে লিমোফোইচিটি। বি লিমোফোইচিটি। লিমোফোইচিটি। অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি? বাই লিমোফেটি। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড কোনটি? ভ্যালিন।
অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? ভ্যালিন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? ভ্যালিন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? ভ্যালিন। প্রকৃতিতে মৌলিক বল কয়টা? চারটা। মৌলিক বল চারটা। কোনটা কোনটা? এটা হচ্ছে মহাকর্ষ বল, এটা হচ্ছে চৌম্বক বল, একটা হচ্ছে নিউক্লিয় বল, আর এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটা সবল নিউক্লিয় বল, এটা দুর্বল নিউক্লিয় বল। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? ইনফ্রারেড। ইনফ্রারেড। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? ইনফ্রারেড। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? ইনফ্রারেড। কোনটি আলোর প্রাথমিক রং হিসেবে বিবেচনা করা হয় না? লাল, নীল, সবুজকে বলা হয় প্রাথমিক রং। হলুদকে বিবেচনা করা হয় না। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো কোনটা? ভিটামিন কে। রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন হলো কোনটা? ভিটামিন কে। ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো হচ্ছে এইচ বাই ল্যামডা। ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো এইচ বাই ল্যামডা। ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো এইচ বাই ল্যামডা। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করা হচ্ছে প্রজাতি। দ্বিপদ দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে হচ্ছে প্রজাতি। ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হয় কোনটা? সবগুলো। মানে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সবগুলো। মানে লবণ উৎপন্ন হইতেছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। মানে ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক? এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। নিচের কোনটি কম্পিউটারের মেমরি হিসেবে দ্রুততম? রেজিস্টার। নিচের কোনটি কম্পিউটার মেমরি হিসেবে দ্রুততম? রেজিস্টার। মানে রেজিস্টার সবচেয়ে দ্রুততম কাজ করে ফেলে। নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতা কোনো ভূমিকা রাখে না? রুম। ওই যে এটা রুম হচ্ছে একটা জায়গা, স্টোরেজ, এখানে আসলে কোনো কাজ করে না। এন্ড ওই যে একটাই কাজ করে, সেটা হচ্ছে তোর ই যদি সাদা ইউজ করে, হার্ড ডিস্ক ইউজ করতে পারে। এই যে এখানে এনবি এসএসডি, তো এনবিএম এসএসডি কারি করেন, এইটুকুই ক্ষমতা রাখে, কিন্তু ও প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা রাখে না। তাই এসএসডি, এনবিএম এসএসডি সব লাগালে কি স্পিড। নিচের কোনটি অক্টাল সংখ্যা 24/8 এর সঠিক বাইনারি রূপ কোনটা হবে? 0, 101, 002। একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এই শ্রেণীর কাজ নির্দেশ করে? সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। বুঝলি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সময় সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোর এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে। এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে।
নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? গুগল হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে, সার্চ ইঞ্জিন একটা। সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি আমরা বোঝায়? জিপিআরএস অর্থাৎ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সাফারি। সাফারি তাহলে কি? সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, অপেরা ইত্যাদি হলো ইন্টারনেটের ওয়েব ব্রাউজার। বুঝলাম না। যদি গুগল একই জিনিস হয়, যে গুগল ক্রোম বলছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? সাফারি হলো ইন্টারনেট বা ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম, অপেরা, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার। গুগল ক্রোম আর গুগল তো আলাদা হয়, এটা তো সত্য। গুগল ক্রোম আলাদা, কিন্তু গুগল আরেক জিনিস। এগুলো হচ্ছে একটা ইন্টারনেট বা ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন হলো বিং, গুগল, ইয়া হইলে হলো সার্চ ইঞ্জিন। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্ট গুলোর কালেকশনকে কি বলে? ডাব্লিউ। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্ট গুলোর কালেকশনকে কি বলা হয়? ডাব্লিউ। গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর দৃষ্টান্ত? ক্লাউড কম্পিউটিং। গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত? ক্লাউড কম্পিউটিং। নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? সেটা মানে ওয়ান মানে এটা বেশি জায়গা নেয়, লান তো কম নেয়। নিচের কোন প্রযুক্তি ফেস রেকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? অ্যাপ্লাইড এআই। নিচের কোন প্রযুক্তিটি ফেস রেকগনিশন সিস্টেমে ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যাপ্লাইড এআই। নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় এমবিপিএস এর পুনরূপ কি? মেগাবাইট পার সেকেন্ড। এমবি তে হচ্ছে মেগাবাইট, আর পি তে হচ্ছে পার, এস তে হচ্ছে সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে? অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা হচ্ছে পিটার সিঙ্গার। কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? ঐচ্ছিক ক্রিয়া। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন কারা? আরজ আলী মাতব্বর। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হচ্ছে আরজ আলী মাতব্বর। নিচের কোনটি সুশাসনের মূল ভিত্তি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। মানুষ হও এবং মরে বাঁচো এটি কার উক্তি? হেগেলের উক্তি। মানুষ হও এবং মরে বাঁচো এটি কার উক্তি? হেগেলের উক্তি। জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়? 2012 সালে পাশ হয়েছে। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। এটা কি? ব্রান্টন রাসেল। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ। উক্তিটি কে বলেছেন? বান্টন রাসেল। সুশাসনের চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? বিশ্বব্যাংক। নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান? স্মার্ট সোসাইটি। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে? প্লেটো। শেষ। গুড বাই। 46তম বিসিএস।